আসসালামু আলাইকুম। কেমন আছেন? আবার আসলাম আপনাদের সামনে। আজকে বিষয়ভিত্তিক বাংলা নিয়ে একটু আলাপ করব। যেহেতু ২৭ জুন আপনাদের বিসিএস প্রিলিমিনারি এক্সাম। তো বাংলা প্রস্তুতির ক্ষেত্রে আমরা সবাই জানি যে বিসিএস প্রিলিমিনারিতে ৩৫ টা বাংলা প্রশ্ন থাকে। তার মধ্যে বাংলা সাহিত্য ২৫ মার্ক এবং রাফলি বাংলা ব্যাকরণ ১০ মার্ক। এটা ২-১ মার্ক এদিক ওদিক হতে পারে। তো আমাদের ক্ষেত্রে তাহলে আমরা ১ম যেই জিনিসটা বুঝতে পারছি যে সাহিত্যতে অনেক বেশি মার্ক আছে ব্যাকরণের চেয়ে। তাহলে অবশ্যই সাহিত্যটা গুরুত্ব দিয়ে বেশি পড়তে হবে। আবার এখানে আরেকটা ব্যাপার আছে। সাহিত্যকে ৩ টা ভাগে ভাগ করা যায়। প্রাচীন সাহিত্য, মধ্যযুগের সাহিত্য, আধুনিক বাংলা সাহিত্য। তো আমি যদি প্রাচীন সাহিত্যের কথা বলি, প্রাচীন সাহিত্যতে কোন বিষয়গুলো আপনাকে মনোযোগ দিয়ে পড়তে হবে? প্রাচীন সাহিত্যে আপনি যদি প্রশ্ন ভালোভাবে অ্যানালাইসিস করেন, আমি অবশ্য আগের ভিডিওতে বলেছিলাম প্রশ্ন অ্যানালাইসিস করতে, যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। তো প্রশ্ন অ্যানালাইসিস করলে আপনারা দেখতে পাবেন যে চর্যাপদ থেকে প্রতি বছর প্রায় প্রশ্ন থাকে, থাকবেই প্রশ্ন। এক্ষেত্রে চর্যাপদের লেখকদের পদ, যেই যারা পদ তৈরি করেছে তাদের নামগুলো, কার কয়টি পদ আছে, চর্যাপদ কোথায় আবিষ্কৃত হয়েছে, কিভাবে আবিষ্কৃত হয়েছে। তারপরে আমরা যদি একটু মধ্যযুগের দিকে আসি, মধ্যযুগে বেশ কিছু সাহিত্যের কথা বলা আছে। বৈষ্ণব পদাবলী, মুসলিম সাহিত্য আছে, বা বিভিন্ন ধরনের মঙ্গল কাব্য আছে, আরো অনেক বিষয়গুলো আছে, শ্রীকৃষ্ণ কীর্তন আছে। তো এই বিষয়গুলো দেখবেন নিয়মিত পরীক্ষায় প্রশ্ন আসে। এই টপিক গুলো থেকে আগে আপনি অবশ্যই সালের প্রশ্নগুলো যখন অ্যানালাইসিস করবেন, দেখবেন যে কোন টপিক থেকে, ধরুন শ্রীকৃষ্ণ কীর্তন থেকে একটা প্রশ্ন আসছে, আরেকটা প্রশ্ন আসছে, ১ বছর গ্যাপ দিয়ে প্রশ্ন আসছে। তাহলে শ্রীকৃষ্ণ কীর্তন আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। দেখবেন চণ্ডীমঙ্গল থেকে প্রশ্ন আসছে, মনসামঙ্গল থেকে প্রশ্ন আসছে, নাথ সাহিত্য থেকে প্রশ্ন আসছে। তো এই সালের প্রশ্ন যখন আপনি দেখবেন, তখন এই বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবেন। আর এই যে মঙ্গল কাব্য, নাথ সাহিত্য, মুসলিম সাহিত্য, অনুবাদ সাহিত্য, এই গুটি কয়েক টপিকই কিন্তু রয়েছে মধ্যযুগের সাহিত্যে। আপনি যদি ক্যালকুলেট করেন, দেখবেন যে ৬ থেকে ৭ প্রকারের সর্বোচ্চ টপিক রয়েছে প্রাচীন যুগ এবং মধ্যযুগ মিলে। তো ২৫ মার্কের মধ্যে কিন্তু মোরলেস 50% অর্থাৎ ১০ বা ১২, অনেক সময় দেখা যায় যে তারও বেশি প্রশ্ন প্রাচীন এবং মধ্যযুগ থেকে থাকে। তো আপনি শুধু প্রাচীন যুগ এবং মধ্যযুগের এই গুটি কয়েক টপিক পড়েই প্রায় কমপক্ষে ১০ থেকে ১২ মার্ক এনশিওর করতে পারবেন। হয়তো ২-১টা প্রশ্ন এমন আসতে পারে যা আপনি কখনো দেখেননি। এটা আপনি ভাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন, ক্ষমা করে দেন। কিন্তু মেক্সিমাম প্রশ্নগুলো দেখবেন আপনি আপনার প্রস্তুতির ভিতরেই রয়েছে। এরপরে আসেন আধুনিক সাহিত্যে। আধুনিক সাহিত্য আপনি কিভাবে পড়বেন? আবার আমি সেম কথা দিয়ে শুরু করব। আপনি যখন প্রশ্নটা এনালাইসিস করবেন, দেখবেন আধুনিক সাহিত্যে রবীন্দ্র সাহিত্য, নজরুল সাহিত্য, বঙ্কিম সাহিত্য, শরৎচন্দ্র অবশ্য একটু কম আসে কম্পারেটিভলি। তো এই ৩ ধরনের সাহিত্য, সাথে যেই খুব রিনাউন্ড যেমন জসীমউদ্দিন আছে, শামসুর রহমান আছে, এই রিনাউন্ড কিছু মানুষগুলোর সাহিত্যকর্ম বারবার পরীক্ষায় আসে। বারবার পরীক্ষায় আসে। তো এই সাহিত্য কর্মগুলোকে ইনাদের, যাদের দেখছেন যে পরীক্ষায় সাহিত্য কর্মগুলো বারবার আসছে, একাধিকবার এসেছে, যাদের সাহিত্য, যে আরো নাম, যে কয়টা নাম বললাম আরো অনেক আছেন, বেশ কিছু আছেন। তো এদের শামসুর রহমান আছেন, হুমায়ুন আহমেদ আছেন, হুমায়ুন আজাদের অনেক প্রশ্ন আসে পরীক্ষায়। তারপরে মোহাম্মদ সফার কিছু প্রশ্ন আসবে, আহমদ সফা সরি, আহমদ সফার প্রশ্ন আসবে। তো এই জিনিসগুলো, এই টপিক গুলো আপনাকে গুরুত্ব দিয়ে পড়তে হবে। প্রশ্ন জাস্ট খালি আপনি দেখেন, দশম বিসিএস থেকে ৪৬ বিসিএস পর্যন্ত যেই রাইটারের প্রশ্ন এসেছে, সেই রাইটার ছাড়া আপনার অন্য কোনো রাইটার পড়ার দরকার নাই। আপনার বইয়ে অনেক রাইটারের কথা বলা থাকতে পারে, অনেক বইয়ের কথা বলা আছে। আপনি শুধু দেখেন দশম বিসিএস থেকে ৪৬ বিসিএস পর্যন্ত কোন রাইটারের প্রশ্ন পরীক্ষায় এসেছে, সেই প্রশ্নগুলো শুধু পড়েন
এবং সেই রাইটার গুলোর ইম্পর্টেন্ট লেখাগুলো, তার ইম্পর্টেন্ট কাজগুলো, তার ইম্পর্টেন্ট কিছু ঐতিহাসিক ঘটনাগুলো আপনি জেনে যান। দেখবেন যে এখান থেকেই আপনি পরীক্ষায় রিপিট পাচ্ছেন। আর যদি কোনো প্রশ্ন বাই এনি চান্স আপনার রাইটার কমন পড়লো না কোনোভাবে, ভাই আল্লাহর ওয়াস্তে মাফ করে দেন। আপনার 35টা প্রশ্নের মধ্যে বাংলায় যদি সাহিত্যে ধরেন 25টা প্রশ্ন, 25টা প্রশ্নের মধ্যে যদি আপনি 1টা 2টা নাও পারেন, আপনি প্রিলি লিখবেন ভাই। টেনশন করিয়েন না। আর ব্যাকরণের ক্ষেত্রে যদি বলতে হয়, ব্যাকরণে দেখবেন নত্যবিধান, সন্ধি, প্রবাদ প্রবচন, বাগধারা, এক কথায় প্রকাশ, তারপরে আপনার বচন, তারপরে দেখবেন বাচ্য, এই টাইপের জিনিসগুলো বারবার পরীক্ষায় আসে। এইটাও আপনি সেম দেখেন কোন টপিক ধরে, ব্যাকরণ তো আরো সহজ, টপিক ধরে নেবেন। সন্ধি থেকে যদি প্রশ্ন আসে, আপনি সন্ধিটা ভালো করে একটু পড়ে নিলেন। তবে এক্ষেত্রে বাগধারা বা প্রবাদ প্রবচন এত মনে রাখা কঠিন, আবার বাংলা বানান, বানান থেকেও কিন্তু প্রশ্ন আসে। তো বাংলা বাগধারা বা প্রবাদ প্রবচন এক্ষেত্রে চেষ্টা করেন আপনার হাতে যে বইটা আছে অ্যাটলিস্ট একবার বা দুইবার বাগধারা প্রবাদ প্রবচন গুলো রিডিং পড়ে যাওয়ার আমি এটা সাজেস্ট করবো। রিডিং পড়ে যান, যদি জিনিসটা মনে পড়ে। আর যদি কমন প্রশ্ন থেকে আসে যেগুলো অতীতে এসেছে, তাহলে তো ভাই আপনার লাক। কিন্তু তারপরেও প্রশ্নগুলো ছাড়াও আপনি বাগধারা বাগবিধি এগুলো একবার করে হলেও দুইবার করে হলেও রিডিং পড়ে যান, তাহলে এই জিনিসটা আপনি অনেক কিছু দখলে আনতে পারবেন, অনেক ভালোভাবে আপনার প্রস্তুতিটা হবে। সেহেতু আবার কিছু কিছু টপিক দেখবেন, কিছু কিছু বাংলা ব্যাকরণের টপিক দেখবেন যেখান থেকে কখনোই প্রশ্ন আসে না, কিন্তু সিলেবাসে আছে, ভাই পড়ার দরকার নেই, মাফ করে দেন। 35 মার্কের মধ্যে যদি আপনি 30 তুলতে পারেন, তাহলে সেটা খুবই 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 ভালো মার্ক বলে আমি বিশ্বাস করি। তো আপনি যদি 30 মার্ক এনশিওর করতে পারেন, তাহলে আপনারা টেনশন করার দরকার নেই। এবং এজন্য আপনাকে দুনিয়ার সব বাংলা সাহিত্য, বাংলা ব্যাকরণের ভান্ডার জানার দরকার নাই। আপনি সালের, 1 নাম্বার কথা, সালের লেখকগুলো, যেই লেখকগুলোর প্রশ্ন, যে লেখকগুলোর রাইটিংস নিয়ে সালে প্রশ্ন এসেছে, শুধু সেই লেখকগুলো নিয়ে পড়বেন। 2 নাম্বার কথা, ব্যাকরণের ক্ষেত্রেও সেম। আপনার যেই ব্যাকরণের টপিকের উপরে সালে প্রশ্ন এসেছে, শুধু সেই টপিকগুলো মার্ক করে পড়বেন। এবং বাগধারা বা প্রবাদ প্রবচন এক্ষেত্রে আপনি সবগুলো একবার করে হলেও দুইবার করে হলেও আপনি রিডিং পড়ে যাবেন। যেহেতু আপনার হাতে 3 মাস সময় আছে, তো 3 মাস সময় শুধু তো বাংলা পড়লে হবে না, আরো অনেক কিছু পড়তে হবে। তো বাংলার ক্ষেত্রে এইভাবে আপনি নিজের সিলেবাসটাকে শর্ট সাজিয়ে নিয়ে আপনি প্রস্তুতি নেন। আশা করি খুব অল্প সময়ের মধ্যে আপনি বাংলার একটা ভালো প্রস্তুতি সম্পন্ন করতে পারবেন। শুভকামনা রইল আপনাদের জন্য। হ্যাপি রিডিং।